আমরা আলোচনা করছিলাম যে স্যাপ্রোক্সিম এক্সিটিলের সেফটি প্রোফাইল। তো আমরা বলছিলাম যে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদেরকে আসলে সেফটি প্রোফাইল নিয়ে খুব ভালো ধারণা দেওয়া হয় না, কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেফটি প্রোফাইলটা জানা, এবং এই সেফটি প্রোফাইল সম্পর্কে ডাক্তারদেরকে এবং পেশেন্টদেরকে অবহিত করাটা জরুরি। ওকে, তো আমরা খুব গুরুত্ব দিয়ে আলোচনা করব স্যাপ্রোক্সিম এক্সিটিলের সেফটি প্রোফাইল। প্রথমে আমরা আলোচনা করব কন্ট্রাইন্ডিকেশন। ওকে, তাহলে হাইপার সেন্সিটিভিটি টু স্যাপোলোস্পোরিন, যে সকল পেশেন্টদের আসলে স্যাপোলোস্পোরিনের প্রতি হাইপার সেন্সিটিভ, তাদেরকে আসলে এই ধরনের প্রোডাক্ট প্রেসক্রিপশন না করাই ভালো। অ্যাট দ্য সেম টাইম হিস্ট্রি অফ আপনার সিভিয়ার ইমিডিয়েট রিয়েকশন টু পেনিসিলিন, এবং পেনিসিলিনের প্রতিও যে সকল পেশেন্টরা খুবই হাইপার সেন্সিটিভ, এ ধরনের কোনো হিস্ট্রি রয়েছে যে আপনার অ্যাডভার্স রিয়াকশানের, তো ওই ধরনের পেশেন্টদেরকেও আসলে স্যাপ্রোক্সিম অথবা পেনিসিলিন জাতীয় ওষুধ অথবা স্যাপ্লোস্পিরিন জাতীয় ওষুধ প্রেসক্রিপশন না করাই উচিত। তাহলে এই ধরনের স্যাপ্লোস্পিরিন জাতীয় ওষুধ, স্পেশালি স্যাপ্রোক্সিম এক্সিটিল, কোনো পেশেন্টকে প্রেসক্রিপশন করার আগে একজন চিকিৎসককে অবশ্যই স্যাপ্রোক্সিম এক্সিটিল সে আগে কোনো কারণে সেবন করেছে কিনা এবং সেবন করার পরে তার বডিতে কোনো রিয়াকশন হয়েছে কিনা সেই বিষয়গুলো অবশ্যই জেনে স্যাপ্রোক্সিম এক্সিটিলটা তাকে প্রেসক্রিপশন করে দিতে পারে। কমন সাইড এফেক্ট এবং কমন সাইড এফেক্টগুলো অবশ্যই ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদেরকে জানতে হবে। কমন সাইড এফেক্ট নিয়ে ডাক্তারদেরকেও বলতে হবে, পেশেন্টদেরকেও অবহিত করতে হবে। ওকে, তাহলে কমন সাইড এফেক্ট কী কী হতে পারে সেটা আমরা দেখি। যেমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আপসেট, ডায়রিয়া হতে পারে, যেটা নিয়ে আমরা আসলে যখন স্যাফিক্সিম নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি ডায়রিয়া সম্পর্কে বলেছিলাম যে ক্লস্ট্রিডিয়াম ডিফিকালি অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। তাহলে স্যাপ্রোক্সিম এক্সিটিল সেবনেও কিন্তু কিছু কিছু পেশেন্টের ডায়রিয়া হতে পারে, নওশিয়া হতে পারে, অ্যাবডোমিনাল পেইন হতে পারে, হঠাৎ করে পেট ব্যথা হতে পারে স্যাপ্রোক্সিম এক্সিটিল সেবন করার পরে, হেডেক হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ডিজিনেস হতে পারে, ঝিমুনি হতে পারে, অথবা শরীরে বিভিন্ন জায়গায় র্যাশ হতে পারে। তাহলে কোনো একজন পেশেন্টকে যখন স্যাপ্রোক্সিম এক্সিটিল ডাক্তার প্রেসক্রিপশন করলো, পেশেন্ট সেবন করার পরে এই কমন সাইড এফেক্টগুলি হচ্ছে কিনা এটা আসলে ফলো করতে হবে। যদি কমন সাইড এফেক্ট হয়, এই সাইড এফেক্টগুলির কোনো একটা পেশেন্ট হয়, তবে কিন্তু আবার ডাক্তারদেরকে এটা জানাইতে হবে যে এই স্যাপ্রোক্সিম এক্সিটিল এই অ্যান্টিবায়োটিকটা সেবন করার পর আমার এই ধরনের সাইড এফেক্ট হচ্ছে। এক একজনের বডিতে এক এক রকম হইতে পারে, আবার নাও হইতে পারে, যেহেতু এগুলি কমন, ঠিক আছে। তো এই ধরনের কমন সাইড এফেক্ট হইতে পারে, নাও হইতে পারে। যদি কোনো পেশেন্টের এই ধরনের কমন সাইড এফেক্ট হয় তাহলে অবশ্যই চিকিৎসককে অবহিত করতে হবে এই কমন সাইড এফেক্ট সম্পর্কে। বাট এই ধরনের কমন সাইড এফেক্ট হইতে পারে, এটা অবশ্যই ডাক্তারদেরকে বলতে হবে, পেশেন্টদেরকে অবহিত করতে হবে, এবং ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদেরকেও জানতে হবে যে স্যাপ্রোক্সিম এক্সিটিল সেবন করার পরে এই ধরনের কিছু কমন সাইড এফেক্ট হইতে পারে। তো আমরা যদি ছবিতে দেখি, দেখেন ডায়রিয়া হতে পারে, নওশিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, অ্যাবডোমিনাল পেইন হতে পারে, এবং শরীরে বিভিন্ন জায়গায় র্যাশ হতে পারে। এটা হলো কমন সাইড এফেক্ট অফ স্যাপ্রোক্সিম এক্সিটিল। এখন দেখেন সিরিয়াস অ্যাডভার্স রিঅ্যাকশন খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি, দেখেন আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসরা কোনো একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের মানে একদমই সিরিয়াস অ্যাডভার্স রিঅ্যাকশন কি এটা কিন্তু জানে না। কারণ এটা মনে করা হয় যে এটা জানানোটা উচিত না, এটা অবশ্যই জানতে হবে। আপনি ট্রেনিং ক্লাসে অবশ্যই জানতে হবে যে কোনো একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের সিরিয়াস অ্যাডভার্স রিঅ্যাকশন কী কী হইতে পারে, এবং এই সম্পর্কে ডাক্তারকে অবহিত করতে হবে, পেশেন্টকে অবহিত করতে পারেন। এই বিষয়গুলি আসলে গোপন করার কিছু নেই, এটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে জানতে হবে এবং এটা আলোচনা করতে হবে। তাহলে সিরিয়াস অ্যাডভার্স রিঅ্যাকশন কী কী হতে পারে স্যাপ্রোক্সিম এক্সিটিল, সেটা আমরা যদি দেখি, একটা হতে পারে যে অ্যানাফাইলেক্সিস হতে পারে, অথবা অ্যানজিওইডিমা হতে পারে। এই ঘটনাগুলি রেয়ার। অ্যানাফাইলেকটিক শক হতে পারে অথবা অ্যানজিওইডিমা হতে পারে, এটা আসলে রেয়ার ঘটনা। ওকে, নাও হইতে পারে, বাট এটা রেয়ার ঘটনা। ওকে, বাট জানতে হবে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, বাট সেটা রেয়ার। অ্যাট দ্য সেম টাইম আপনার আমরা যেটা বললাম যে ক্লস্ট্রিডিয়াম ডিফিকালি অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, সিডিএডি। ওকে, তাহলে এই ধরনের ডায়রিয়ার কথা আমরা আসলে যখন স্যাফিক্সিম পড়িয়েছিলাম তখনও বলেছিলাম যে স্যাফিক্সিম সেবন করার পরে কিছু কিছু পেশেন্টের ক্লস্ট্রিডিয়াম ডিফিকালি ডায়রিয়া হতে পারে। ওকে, সেটা আবার এখানে বলছি। ওকে, এবং হ্যাপাটিক ডিসফাংশন, এটাও রেয়ার ঘটনা। হঠাৎ করে আপনার লিভারের কিছু ডিসফাংশন দেখা দিতে পারে, এটাও রেয়ার ঘটনা। ওকে, বাট এগুলো হলো সিরিয়াস অ্যাডভার্স রিঅ্যাকশন, এটা যেটা হলে আসলে জীবন অনেক সময় ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এই বিষয়গুলি জানতে হবে। আর ড্রাগ ইন্টারাকশনটাও জরুরি, এবং এটা ফরজ কাজ ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদেরকে। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ড্রাগ ইন্টারাকশনটা একদমই ফরজ, জানতেই হবে।
এবং এটা ডাক্তারদেরকে অবহিত করতে হবে, পেশেন্টদেরকে অবহিত করতে হবে, এটাকে লুকানোর কিছু নাই। তো দ্যাটস ওয়াই আমাদের সেশনে আমরা প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের সিরিয়াস অ্যাডভার্স রিয়াকশান, ড্রাগ ইন্টারাকশনকে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা আজকে যখন সাপুরোক্সিম এক্সিটিল নিয়ে আলোচনা করছি, দেখেন অ্যান্টাসিড এবং H2 রিসেপ্টর ব্লকার। তাহলে অ্যান্টাসিড এবং H2 রিসেপ্টর ব্লকারের সাথে যদি সাপুরোক্সিম এক্সিটিল সেবন করা হয়, তাহলে সাপুরোক্সিম এক্সিটিলের অ্যাবজর্পশনটা কমে যেতে পারে। সেজন্য কোনো ধরনের অ্যান্টাসিডের সাথে সাপুরোক্সিম এক্সিটিল সেবন করা যাবে না। এবং H2 রিসেপ্টর ব্লকার, যেমন আমাদের দেশে সিমিটিডিন ডাক্তাররা প্রেসক্রিপশন করে দেয়, তাহলে সিমিটিডিন জাতীয় ওষুধের সাথে সাপুরোক্সিম এক্সিটিল একই প্রেসক্রিপশন করা উচিত না। কারণ কি, সিমিটিডিনের কারণে সাপুরোক্সিম এক্সিটিলের আপনার অ্যাবজর্পশনটা কমে যেতে পারে। ওকে, কমে গেলে কিন্তু পেশেন্ট ভালো ইফিকেসি পাবে না। অর্থাৎ সাপুরোক্সিম এক্সিটিল সেবন করার পর যদি ইফিকেসি না হয়, তাহলে তো পেশেন্ট সুস্থ হয়ে উঠবে না, অথবা ইনফেকশনসটা ভালো হবে না। আচ্ছা, প্রোবিনিসিডের সাথে যদি সাপুরোক্সিম সেবন করা হয়, তাহলে কি হবে, এটার কনসেন্ট্রেশনটা বেড়ে যেতে পারে, সাপুরোক্সিম এক্সিটিলের কনসেন্ট্রেশনটা বেড়ে যেতে পারে। সো মে ইন্টারফেয়ার উইথ ইউরিন গ্লুকোজ টেস্ট। ওকে, এবং এটা আপনার সাপুরোক্সিম এক্সিটিল সেবন করার পরে ইউরিনে গ্লুকোজের কনসেন্ট্রেশনটা বাড়তে পারে। এটা আসলে টেস্ট করেও দেখার প্রয়োজন আছে আর কি, যে সাপুরোক্সিম এক্সিটিল সেবন করার পরে ইউরিনে গ্লুকোজের পরিমাণ কী সেটা দেখতে হবে। ওকে, এখন আমরা রেজিস্ট্যান্স নিয়ে কথাবার্তা বলি, যে ওভার ইউজ ক্যান কন্ট্রিবিউট টু বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্স, রেশনাল ইউজ এসেনশিয়াল। তাহলে যে কোনো অ্যান্টিবায়োটিক আসলে রেশনালি প্রেসক্রিপশন করতে হবে, রেশনালি সেবন করতে হবে। দুই ক্ষেত্রেই কিন্তু যৌক্তিকতা, এভিডেন্স বেসড, একদমই রেফারেন্স বেসড। ঠিক আছে, আপনাকে রেশনালি প্রেসক্রিপশন করতে হবে, রেশনালি সেবন করতে হবে, যৌক্তিকভাবে প্রেসক্রিপশন হবে, যৌক্তিকভাবে এটা সেবন হবে। তাহলে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকগুলি রেজিস্ট্যান্স হওয়ার চান্স থাকবে না, ঝুঁকি থাকবে না। ঠিক আছে, এবং এটা রেশনাল ইউজটাকে আমাদেরকে সব রেশনালি যাতে অ্যান্টিবায়োটিক সেবন করা হয়, প্রেসক্রিপশন করে, এটাকে আমাদেরকে আসলে খুব বেশি উৎসাহিত করতে হবে। ওকে, যাতে রেজিস্ট্যান্স না হয়। এখন সাপুরোক্সিম এক্সিটিল এই ওষুধটা কীভাবে স্টোরেজ করবেন, কীভাবে হ্যান্ডলিং এবং ডিসপোজ করবেন, ডিসপোজালের গাইডলাইন কি, স্টোরেজ। তাহলে স্টোর ট্যাবলেটস অ্যাট রুম টেম্পারেচার, অর্থাৎ 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রুম টেম্পারেচারে ট্যাবলেটটাকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। সাসপেনশন থেকে আসলে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রেফ্রিজারেশন করতে হবে, নট ফ্রিজিং, রেফ্রিজারেশন করতে হবে। ওকে, তাহলে রেফ্রিজারেট রিকনস্টিটিউটেড সাসপেনশন অ্যান্ড ইউজ উইদিন 10 ডেজ। তাহলে পাউডার ফর সাসপেনশনটাকে যতক্ষণ আমরা পানি দিয়ে ঢেলে রিকনস্টিটিউট করে সাসপেনশন তৈরি করব, সেই সাসপেনশনটাকে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সংরক্ষণ করতে হবে, এবং সর্বোচ্চ 10 দিনের মধ্যে এটা ইউজ সম্পূর্ণ করে এটাকে ডিসপোজ করতে হবে। ওকে, ডিসপোজ এক্সপায়ার্ড অর আনইউজড ড্রাগ থ্রু ফার্মাসিউটিক্যাল ওয়েস্ট কালেকশন, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের কিছু গাইডলাইন রয়েছে। অর্থাৎ কিছু ওষুধ আপনি ইউজ করার পরে এটাকে আসলে আপনি হয়তো ফার্মাসিউটিক্যাল আপনার ডিসপোজাল গাইডলাইন মেনে এটাকে আপনি ডিসপোজ করবেন, অথবা এটা আপনার ওষুধের দোকানে ব্যাক করতে হবে, সেখান থেকে ফার্মাসিউটিক্যাল কোম্পানিরগুলি প্রোডাক্টটা নিয়ে এটাকে ডিসপোজ করে দেবে। যখন আনইউজ প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে এই গাইডলাইনগুলি সঠিকভাবে মেনে চলতে হবে, যাতে ওষুধের ইফিকাসি ঠিক থাকে এবং এটা যাতে রেজিস্ট্যান্স না হয়। এখন আমরা আজকের সেশনে গুরুত্বপূর্ণ কেস স্টাডিজ নিয়ে কথাবার্তা বলবো, যে এই ধরনের যদি কোনো কেস হয় তাহলে কিভাবে পেশেন্টকে আমরা হ্যান্ডেল করব। কেস নাম্বার 1। ওকে, তাহলে সিনারিও 1 যদি আমরা ব্যাখ্যা করি, দেখেন, এ 40 years old patient with sinusitis is prescribed sapuroxime exitil. What counseling should be given? 40 বছর বয়সের একজন পেশেন্টের সাইনোসাইটিস হলো এবং তাকে সাপুরোক্সিম এক্সিটিল প্রেসক্রিপশন করা হলো, তাহলে ওই পেশেন্টকে আমরা কি গাইডলাইন দিব? তো এরকম অসংখ্য ঘটনা আছে, যে অনেক পেশেন্ট আছে যাদেরকে ডাক্তাররা প্রেসক্রিপশন করে দেওয়ার পরে ডাক্তাররা আসলে প্রেসক্রিপশন নিয়ে পেশেন্টদেরকে কাউন্সিলিং করে না। বেশিরভাগ ডাক্তাররা কিন্তু পেশেন্টদেরকে প্রেসক্রিপশন নিয়ে কাউন্সিলিং করে না, তারা জাস্ট প্রেসক্রিপশনটা করে দেওয়ার পর কমন কিছু গাইডলাইন দিয়ে দেয়। কিন্তু একটা পেশেন্টের প্রত্যেকটা ওষুধ নিয়ে কিন্তু কাউন্সিলিং করা উচিত পেশেন্টকে, তাহলে কিন্তু পেশেন্টরা সঠিকভাবে রেশনালি ওষুধটা সেবন করতে পারে। তো আমাদের দেশে আসলে এই ধরনের আপনার পেশেন্ট কাউন্সিলিংটা খুব ভালো হয় না, ড্রাগ নিয়ে পেশেন্ট কাউন্সিলিংটা ভালো হয় না। তাহলে একটা কেস যেটা নিয়ে আমরা আলোচনা
আলোচনা করছি সেটা হলো একজন 40 বছর বয়সের পেশেন্ট সাইনুসাইটিস হলো, তাকে সাপ্রোক্সিম এক্সিটিল প্রেসক্রিপশন করলো, তাহলে আমরা তাকে কিভাবে কাউন্সিলিং করব, কি গাইডলাইন দেব, কি করা উচিত, তাকে কি ধরনের তথ্য দেওয়া উচিত? দেখেন, ফার্স্টলি বলবো যে এই ওষুধটা আপনি ভরা পেটে খাবেন। ফার্স্ট তথ্য, যেহেতু আপনাকে প্রেসক্রিপশনে সাপ্রোক্সিম এক্সিটিল প্রেসক্রিপশন করলো ডাক্তার, তাহলে আপনি এই ওষুধটা প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করবেন। প্রতিবার সাপ্রোক্সিম এক্সিটিল ট্যাবলেটটা খাবেন ভরা পেটে। এই জন্য আমরা বললাম টেক আফটার ফুড, কমপ্লিট ফুল কোর্স। এরপর আমরা বলবো যে আপনি খাবারের পর ওষুধটা সেবন করবেন এবং কোর্স কমপ্লিট করবেন। আপনাকে 10 দিনের জন্য লিখলে 10 দিনই আপনি কোর্স কমপ্লিট করবেন। এই জন্য বললাম যে কমপ্লিট ফুল কোর্স। রিপোর্ট এনি সিভিয়ার ডায়রিয়া, যেটা হলো ক্লস্ট্রিডিয়াম অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, ডিফিকালি অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। যদি আপনার এই ওষুধটা সেবন করার পরে যদি ডায়রিয়া হয়, তাহলে ইমিডিয়েট আপনার ডাক্তারকে রিপোর্ট করেন। তাহলে ডাক্তার হয়তো অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দিবে, অথবা ডায়রিয়া ম্যানেজমেন্টের জন্য ডাক্তার আলাদা ট্রিটমেন্ট দিবে। তাহলে একজন পেশেন্ট সাইনুসাইটিস হলো, ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে সাপ্রোক্সিম এক্সিটিল প্রেসক্রিপশন করে দিল, সেই পেশেন্টকে আপনি কাউন্সিলিং করবেন কিভাবে? প্রত্যেক ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদের এই ঘটনাগুলি জানা উচিত। এই জন্য আমরা আলোচনা করছি। নর্মালি কিন্তু ট্রেনিংয়ে এই ধরনের বিষয়ে আলোচনা হয় না, তো আমরা এটাকে গুরুত্ব দিয়ে আলোচনা করছি। তাহলে প্রেসক্রিপশন দেখে যখন কোনো পেশেন্টকে সাপ্রোক্সিম এক্সিটিল লিখে দিবে, সেই পেশেন্টকে বলতে হবে আপনি সাপ্রোক্সিম এক্সিটিল খাবেন ভরা পেটে, অবশ্যই অ্যান্টিবায়োটিক ফুল কোর্স কমপ্লিট করবেন। অ্যান্টিবায়োটিক সেবনের পরে যদি আপনার ক্লস্ট্রিডিয়াম ডিফিকালি অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হয়, সাথে সাথে আপনি ডাক্তারকে ইনফর্ম করবেন, ওষুধ সেবনটা বন্ধ করবেন। ডাক্তারকে ইনফর্ম করলে ডাক্তার আপনাকে অল্টারনেটিভ ট্রিটমেন্ট দিবে, এবং আপনার যদি ডায়রিয়া হয় সেটার অ্যাডিশনাল ট্রিটমেন্ট অথবা গাইডলাইন আপনাকে দিবে। এইভাবে কিন্তু আমরা এই সিনারিওটাকে আমরা পেশেন্টকে আমরা কাউন্সিলিং করব, হ্যান্ডেল করব। সেকেন্ড সিনারিও 2, তাহলে একজন পেশেন্ট বয়স হলো 6 বছর, এই 6-year-old চাইল্ড উইথ অটাইটিস মিডিয়া, 6 বছর বয়সের একটা বাচ্চার অটাইটিস মিডিয়া হলো, মধ্যকর্ণের ইনফেকশন হলো। তাহলে তাকে লিখে দিল সাপ্রোক্সিম এক্সিটিল সাসপেনশন। তাহলে 6 বছরের বয়সের একটা বাচ্চা, মধ্যকর্ণের ইনফেকশন হলো, অটাইটিস মিডিয়া হলো, তাকে সাপ্রোক্সিম এক্সিটিল সাসপেনশনটা লিখে দিল। এই পেশেন্টের জন্য আমরা কিভাবে কাউন্সিলিং করব অ্যাজ এ ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনাল হিসেবে? তাহলে দেখেন, ডোজ 15 mg পার কেজি এভরি 12 আওয়ার্স। তাহলে বাচ্চার ওজন অনুযায়ী 15 mg পার কেজি। বাচ্চার ওজন যদি 20 কেজি হয়, তাহলে 300 মিলিগ্রাম এভরি 12 আওয়ার্স, অর্থাৎ 300 মিলিগ্রামকে ভাগ করে দিনে 2 বার সেবন করা গাইডলাইন দিতে হবে। এই জন্য ডোজ হচ্ছে 15 mg পার কেজি এভরি 12 আওয়ার্স। অ্যাডভাইস প্যারেন্টস টু রেফ্রিজারেট সাসপেনশন, যে রিকনস্টিটিউটেড সাসপেনশন রয়েছে সেই সাসপেনশনটা ওই বাচ্চার বাবা মাকে বলতে হবে যে আপনি যে পানি দিয়ে যে সাসপেনশনটা তৈরি করলেন, এই রিকনস্টিটিউটেড সাসপেনশনটাকে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখবেন, রেফ্রিজারেটরে রাখবেন, অ্যান্ড শেক ওয়েল বিফোর ইউজ। প্রতিবার বাচ্চাকে সেবন করানোর পূর্বে অবশ্যই বোতলটা ভালোভাবে ঝাঁকি দিয়ে নেবেন, যাতে ডোসেজটা ইউনিফর্ম হয়। তাহলে কিন্তু বাচ্চা সাপ্রোক্সিম এক্সিটিল থেকে ভালো ইফিকেসি সে পাবে। সেকেন্ড আরেকটা সিনারিও যদি আমরা দেখি, সিনারিও 3, ওকে, তাহলে এটা হচ্ছে লাইম ডিজিজের একটা কেস স্টাডি। এ পেশেন্ট উইথ আর্লি লাইম ডিজিজ ইজ ডায়াগনোজড ইন অ্যান এন্ডেমিক এরিয়া। তাহলে একজন পেশেন্ট, তার লাইম ডিজিজ হলো এবং এটা আর্লি স্টেজে ডায়াগনোসিস করে দেখা গেল যে কীটপতঙ্গের কামড়ের তার লাইম ডিজিজ হলো এবং আর্লি স্টেজে এটা ধরা পড়লো। তাহলে এই পেশেন্টের জন্য আমরা কি গাইডলাইন দেবো? সাপ্রোক্সিম এক্সিটিল 500 মিলিগ্রাম টুয়াইস ডেলি, 500 মিলিগ্রাম সাপ্রোক্সিম এক্সিটিল খাবে দিনে 2 বার, সকালে একবার, রাতে একবার, 12 ঘন্টা পর পর। ওকে, খাবে কতদিন? সর্বোচ্চ 20 দিন। ওকে, এবং এটা হলো ইজ অ্যান অল্টারনেটিভ টু ডক্সিসাইক্লিন, এটা ডক্সিসাইক্লিনের বিকল্প হিসেবে সাপ্রোক্সিম এক্সিটিল 500 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার খাবে, সর্বোচ্চ 20 দিন, যখন পেশেন্টের লাইম ডিজিজটা হবে। এবং লাইম ডিজিজটা হয় বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণের কারণে অথবা কামড় দেওয়ার কারণে ডিজিজটা হতে পারে। এবং সাপ্রোক্সিম এক্সিটিলের কিছু রেগুলেটরি ইস্যু, কিছু ইথিক্যাল গাইডলাইন নিয়ে আমরা আলোচনা করি। ফার্স্টে আমরা বলবো যে এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রেসক্রাইবিং নিয়ে। তাহলে প্রেসক্রাইব অনলি ফর ব্যাকটেরিয়াল ইনফেকশনস। সাপ্রোক্সিম এক্সিটিল একটা বিটা ল্যাকটাম সেকেন্ড জেনারেশনের সাপ্লোস্পোরিন, এটা গ্রাম পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে, এটা ব্যাকটেরিয়াস্ট্যাটিক ব্যাকটেরিসাইডাল ইফেক্ট আছে। তাহলে এই অ্যান্টিবায়োটিকটাকে প্রেসক্রিপশন করতে হবে অনলি
ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে, নট ভাইরাল। ভাইরাল ইনফেকশনের অ্যাগনেস্টে সাপ্রোক্সিম এক্সিটিল প্রেসক্রিপশন করা যাবে না। তাহলে এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রেসক্রাইবিং হবে, রেশনাল প্রেসক্রাইবিং হবে যখন সাপ্রোক্সিম এক্সিটিলটা আমরা ব্যাকটেরিয়ার কারণে, ব্যাকটেরিয়াজনিত যে ইনফেকশনসগুলি বডিতে হয় সেই ইনফেকশনসগুলির অ্যাগনেস্টে আমরা ডিজিজ হলে সেক্ষেত্রে সাপ্রোক্সিম এক্সিটিল প্রেসক্রিপশন করতে হবে। অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ যেটা আমরা বলি যে অ্যান্টিমাইক্রোবিয়াল ম্যানেজমেন্ট, ওকে, ফলো স্টুয়ার্ডশিপ প্রিন্সিপালস টু মিনিমাইজ রেজিস্ট্যান্স, অর্থাৎ অ্যান্টিবায়োটিক ইউজের যে ম্যানেজমেন্টটা, যে গাইডলাইনটা, এটা ভালো করে ফলো করতে হবে, মেনে চলতে হবে যাতে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স না হয়। থার্ড, ফার্মাকোভিজিলেন্স, যদি কোনো অ্যাডভার্স রিয়েকশান হয়, ওকে, তাহলে কমন অথবা আনকমন যদি কোনো অ্যাডভার্স রিয়েকশান হয় তাহলে অবশ্যই ফার্মাকোভিজিলেন্স রিপোর্ট হিসেবে এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে। তা আমাদের দেশে ফার্মাকোভিজিলেন্স রিপোর্ট সম্পর্কে রিপোর্ট করার জায়গা হলো ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আপনারা ওয়েবসাইটে, ডিজিডি এর ওয়েবসাইটে ফার্মাকোভিজিলেন্স রিপোর্ট আপনারা করতে পারবেন। একটা ফর্ম, অনলাইনে ফর্ম পূরণ করে আপনি আপনার অ্যাডভার্স এফেক্টের অথবা সাইড এফেক্টের তথ্য দিয়ে আপনি ফার্মাকোভিজিলেন্স সম্পর্কিত রিপোর্টটা আপনি করতে পারবেন। এটা ডিজিডি এর, ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ডিজিডি এর আপনার ওয়েবসাইটে ফার্মাকোভিজিলেন্স রিপোর্ট অনলাইনে ফর্ম পূরণ করে আপনি এই রিপোর্টিংটা করতে পারেন। তো এটা হলো যদি কোনো অ্যাডভার্স ড্রাগ রিয়েকশন হয় সেক্ষেত্রে অবশ্যই ফার্মাকোভিজিলেন্স রিপোর্ট হিসেবে আমরা এই বিষয়গুলি যথাযথ কর্তৃপক্ষকে জানাইতে হবে। ওকে, এখন আমরা কিছু নলেজ চেক করি যে আমরা আজকের সেশনে গুরুত্বপূর্ণ কী কী বিষয় শিখলাম। ওকে, ফার্স্ট, হোয়াট ইজ দ্য প্রিফারেড অ্যাডমিনিস্ট্রেশন টাইমিং অফ সাপ্রোক্সিম এক্সিটিল? সাপ্রোক্সিম এক্সিটিলটা আসলে কোন সময় সেবন করা উচিত? ওকে, যুক্তিযুক্ত কোন সময় সেবন করা, সেটা হলো আফটার ফুড, অর্থাৎ ভরা পেটে খাবার খাওয়ার পরে সেবন করলে ভালো অ্যাবজর্পশন হয়। এই অ্যান্সারটা হলো এটা। সেকেন্ড হলো হোয়াট ইজ দ্য রিকমেন্ডেড ডিউরেশন অফ সাপ্রোক্সিম এক্সিটিল ইন আর্লি লাইম ডিজিজ? যদি আর্লি লাইম ডিজিজ ডিটেকশন হয়, আইডেন্টিফাই হয়, তাহলে আর্লি লাইম ডিজিজে সর্বোচ্চ কত দিনের জন্য সাপ্রোক্সিম এক্সিটিল 500 মিলিগ্রাম প্রেসক্রিপশন করতে হবে? সর্বোচ্চ 20 দিন। 500 মিলিগ্রাম ট্যাবলেট টোয়াইস ডেলি আপ টু 20 ডেজ। ওকে, থার্ড কোশ্চেন, হোয়াট সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট শুড বি মনিটর ডিউরিং ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট চলাকালীন সময়ে কোন গুরুত্বপূর্ণ অ্যাডভার্স এফেক্টটাকে ফলো করতে হবে, মনিটরিং করতে হবে? সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিকালি অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, যেটা বলে সিডিএডি। ক্লস্ট্রিডিয়াম ডিফিকালি অ্যাসোসিয়েটেড ডায়রিয়া যদি হয় তাহলে সেটা আসলে অ্যান্টিবায়োটিক সেবনের পর এই ধরনের ডায়রিয়া হয় কিনা এটাকে আসলে খুব মনিটরিং করতে হবে। যদি হয় তাহলে ডাক্তারকে রিপোর্ট করতে হবে। তাহলে এই তিনটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্সার আমরা এখান থেকে শিখলাম। ওকে, এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা যখন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটা প্রমোশন করব, আমরা যখন মার্কেটিং করব, ব্র্যান্ডিং করব, প্রমোশন করব, তখন এই প্রোডাক্টটা আমাদের টার্গেট কাস্টমার ডাক্তারদেরকে কীভাবে আমরা FABটা উপস্থাপন করব। দ্যাট মিনস হচ্ছে ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট। তাহলে একটা প্রোডাক্টের ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট জানাটা প্রত্যেক ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদের জন্য ফরজ। এবং এই FABর মধ্যে যে বেনিফিটটা, ক্লিনিক্যাল বেনিফিট জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনাল যদি কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ক্লিনিক্যাল বেনিফিট না জানে, সে আসলে তার ফার্মাসিউটিক্যাল পেশায় থাকা উচিত না। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট নিয়ে সেলস মার্কেটিংয়ে কাজ করতে হলে, ব্র্যান্ড ম্যানেজমেন্টে কাজ করতে হলে ক্লিনিক্যাল বেনিফিটটা জানা ফরজ। এবং ট্রেনিংয়ে ফার্মাসিউটিক্যাল মানে আপনি যখন ট্রেনিং করবেন অথবা ট্রেনিং করাবেন তখন এই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালোভাবে আপনাদেরকে জানতে হবে ক্লিনিক্যাল বেনিফিটটা। তাহলে FAB জানাটা ফরজ, কারণ আপনি যখন সেলস কল করবেন, ডিটেলিং করবেন, তখন FABটা জানতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা সাপ্রোক্সিম এক্সিটিলের FAB নিয়ে আলোচনা করছি। তাহলে দেখেন ফিচারটা হচ্ছে সাপ্রোক্সিম এক্সিটিল, যেহেতু এটা একটা প্রোডাক্ট, এটা অ্যাক্টিভ ফর্মে যায় যখন এটা হাইড্রোলাইজড হয়ে ইন্টেস্টাইনে হাইড্রোলাইজ হয়ে অ্যাক্টিভ ফর্ম হয়। তাহলে ওরাল প্রোডাক্ট অফ সাপ্রোক্সিম, তাই না, এটা হচ্ছে একটা ফিচার হলো এটা ওরাল প্রোডাক্ট অফ সাপ্রোক্সিম। অ্যাডভান্টেজ কি? ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটি, রেজিস্ট্যান্ট টু মেনি বিটা ল্যাকটামেজ। এটা আসলে বিটা ল্যাকটামেজ, ব্যাকটেরিয়া যে বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করে, সেই বিটা ল্যাকটামেজ এনজাইম সাপ্রোক্সিম এক্সিটিলে বিটা ল্যাকটাম রিংটাকে ভাঙতে পারে না, সেজন্য বিটা ল্যাকটামেজ এনজাইমের প্রতি এটা রেজিস্ট্যান্ট। ওকে,
বেনিফিট কি? রিলায়েবল ট্রিটমেন্ট অফ বোথ রেসপিরেটরি অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। যেহেতু এটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়ার বিটা ল্যাকটামেজ রিংয়ের প্রতি এটা আপনার বিটা ল্যাকটামেজ এনজাইম স্যাপ্রোক্সিম এক্সিটিভ বিটা ল্যাকটামেজ রিংকে ডিস্ট্রয় করতে পারে না, সেই জন্য স্যাপ্রোক্সিম এক্সিটিভ ইজ হাইলি ইফেক্টিভ এগেনস্ট বোথ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবং এটা ক্লিনিক্যাল বেনিফিট কি? এটা হলো রিলায়েবল ট্রিটমেন্ট অফ বোথ রেসপিরেটরি অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটা হলো ড্রাগ অফ চয়েস, এটা হলো রিলায়েবল ট্রিটমেন্ট ফর রেসপিরেটরি অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সেকেন্ড যে ফিচারটা সেটা হলো ডুয়েল স্পেকট্রাম, অর্থাৎ গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে। ফিচারটা কি? ইফেক্টিভ এগেনস্ট গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ প্যাথোজেন্স, এটা হলো ফিচার। অ্যাডভান্টেজ কি? কাভার্স কমন কমিউনিটি অ্যাকোয়ার্ড প্যাথোজেন্স দ্যাট ইজ হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা, তারপর স্টেপ্টোককাস নিউমোনি, মরাক্সেরা ক্যাটারালিস। তাহলে ফিচার হলো স্যাফিওরক্সিম এক্সিটিল ইফেক্টিভ এগেনস্ট গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ প্যাথোজেন, এটা হলো ফিচার। বেনিফিট অ্যাডভান্টেজটা কি? এটা স্যাফিওরক্সিম এক্সিটিল কাভার্স কমন কমিউনিটি অ্যাকোয়ার্ড প্যাথোজেন্স স্পেশালি হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্টেপ্টোককাস নিউমোনি, মরাক্সেরা ক্যাটারালিস, এই জীবাণুগুলির এগনেস্টে আপনার স্যাফিওরক্সিম এক্সিটিলটা কাজ করে। বেনিফিট কি? ক্লিনিক্যাল বেনিফিট কি? পেশেন্টের ক্লিনিক্যাল বেনিফিট কি? পেশেন্ট বেনিফিট কী হবে? তাহলে স্যাফিওরক্সিম এক্সিটিল এনশিওরস নিশ্চিত করবে বেটার ক্লিনিক্যাল আউটকামস ইন কমন ইনফেকশন। বডিতে যে কমন ইনফেকশনসগুলি হতে পারে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে প্যাথোজেন দিয়ে, সেই প্যাথোজেনগুলির এগনেস্টে স্যাফিওরক্সিম এক্সিটিলের যে ক্লিনিক্যাল আউটকাম রেজাল্টটা, এটা কি হবে? স্যাফিওরক্সিম এনশিওরস বেটার ক্লিনিক্যাল আউটকাম, বেটার রেজাল্ট অ্যাগেনস্ট আপনার মোস্ট কমন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ প্যাথোজেন। তাহলে আমরা দেখলাম যে ক্লিনিক্যাল বেনিফিটে আমরা দেখলাম যে গ্রাম কমন যে প্যাথোজেনগুলি রয়েছে, যে প্যাথোজেনগুলির অ্যাগনেস্টে এটার আপনার বেটার রেজাল্ট এনশিওর করে স্যাফিওরক্সিম এক্সিটিল, এটা হলো ক্লিনিক্যাল বেনিফিট।